ইসরায়েলে মিসাইল হামলার 90% সফল দাবি করছে ইরান। চড়া মাশুল নেয়ার হুমকি নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্য জুড়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। মধ্যপ্রাচ্য ফের অস্থির হলে প্রভাব পড়তে পারে বাংলাদেশে, ধারণা বিশ্লেষকদের। সরকারকে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ। শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। আলোচনা হবে সংস্কার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বসুন্ধরা, ওরিয়ন, বেক্সিমকো সহ 7 কোম্পানির শেয়ার কেনা বেচা হস্তান্তরে নিষেধাজ্ঞা। বেক্সিমকো শেয়ার কারসাজিতে আড়ালে সুবিধাভোগীদের খোঁজার তাগিদ। পৃথক হত্যা মামলায় রিমান্ডে সালাম মুর্শিদি, কামাল নাসের, মেজবাউদ্দিন ও নজরুল ইসলাম মজুমদার। কারাগারে পাঠানো হলো একরামুল চৌধুরীকে। শুভ মহালয়ায় শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু। দেবী পক্ষে দেশ জাতির কল্যাণ কামনায় পূজা অর্চনা। মায়া যেন সবার মঙ্গল করেন, আর আমরাও শান্তি চাই। কৃষ্ণ পক্ষের শেষ দিন, অর্থাৎ আজকে যে মহালয়া, সেই মহালয়ার সময় সেনাবাহিনীর আশ্বাসে 52 ঘণ্টা পর সচল নবীনগর চন্দ্রা মহাসড়ক। শ্রমিকরা অবরোধ তুলে নেয় গাজীপুরের ভোগড়া দিয়েও চলছে যানবাহন। ইসরায়েলে ছোড়া মিসাইলগুলোর 90%ই লক্ষ্য ভেদ করেছে দাবি ইরানের সামরিক বাহিনীর। মঙ্গলবার রাতে রাজধানী তেল আবিব সহ 4টি টার্গেটে ছোড়ে প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রথমবারের মতো ব্যবহৃত হয় হাইপারসনিক মিসাইল ফাতা। এই হামলা চড়া মাশুল গুনতে হবে ইরানকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে রাতেই হতে পারে হামলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার তেল আবিবকে লক্ষ্য করে কয়েক দফায় অন্তত 200 মিসাইল ছোড়ে তেহরান। জর্ডান পশ্চিম তীর জেরুজালেম পার হয়ে ইসরায়েলে পৌঁছায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হামলার কথা স্বীকার করেছে তেহরান তেল আবিব দুপক্ষই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে ইসরায়েলের ভূখণ্ডে। ইসরায়েলে হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান, এর জন্য তাদের চড়া মাশুল গুনতে হবে। তেহরানের প্রতি এ হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আত্মরক্ষা ও শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার লক্ষ্যে আমরা যে অবিচল তা বুঝতে পারছে না ইরান। সিনওয়ার ও দেইফও ধারণা করতে পারেনি, নাসরাল্লাহ মোহসেনও না। তেহরানে যারা বসে আছেন তারা বুঝবেন এবার। নিজেদের নীতি মেনে চলি আমরা। যারা আমাদের উপর হামলা চালায় পাল্টা জবাব পায় তারা। ইসরায়েলে ইরানের হামলার পর দেশজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। ইসরায়েল থেকে স্থগিত করা হয়েছে সব ফ্লাইট। এর আগে গত এপ্রিলে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছিল ইরান। প্রায় 300 ড্রোন ও রকেট ছুড়েছিল তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলে ইরানের হামলার পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস গোটা মধ্যপ্রাচ্যে। ইহুদি ভূখণ্ডে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার খবরে পথে নেমে আসেন বিভিন্ন দেশের নাগরিকরা। তেহরান থেকে বাগদাদ, গাজা থেকে বৈরুত, সর্বত্র ছড়িয়ে পড়ে জয়োল্লাস। রাতের অন্ধকার উপেক্ষা করে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে মিছিল, স্লোগানে অংশ নেয় সর্বস্তরের মানুষ। বহুদিন পর এমন বাঁধ ভাঙা উচ্ছ্বাস যুদ্ধবিধ্বস্ত গাজায়। কোনো উৎসবকে ঘিরে নয়, ইসরায়েলে ইরানের হামলার পরবর্তী প্রতিক্রিয়া এটি। ইহুদি ভূখণ্ডে তেহরানের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের খবর শুনে উপত্যকার পথে পথে জড়ো হতে থাকেন ফিলিস্তিনিরা। অনেকেই আনন্দময় সে দৃশ্য ধারণ করেন মোবাইলে। আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয় খান ইউনিস, দেইর আল বালা সহ অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন স্থান। যুদ্ধ আর প্রিয়জন হারানোর যে মাতমে এতদিন শোকার্ত ছিল গাজা, সেখানেই যেন বইছে আনন্দের ধারা। খোলা আকাশে বন্দুকের গুলি, আতশবাজি ছুড়ে উদযাপন করেছে লেবানিজরাও। হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ হত্যার প্রতিশোধকে স্বাগত জানিয়েছে তারা। ইসরায়েলে হামলার পর আনন্দোল্লাসে মেতেছে তেহরানবাসীও। ফিলিস্তিনের পতাকা হাতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। আমি আনন্দিত, কারণ প্রতিশোধ নিতে পেরেছি।
এখন মূল টার্গেট নেতানিয়াহু। এই উন্মত্ত কুকুরকে হত্যা করতে পারলে সত্যিই খুব খুশি হব। সত্যি খুব ভালো লাগছে, নিজেদের মধ্যে একটা শক্তি অনুভব করছি। আমরা শান্তির পক্ষে, কিন্তু এটাও সবার জানা উচিত যে আমরা যুদ্ধ করতে পারি। ইসরায়েলে হামলা পরবর্তী জয়োল্লাস দেখা গেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাকেও। রাতের নিস্তব্ধতা ভেদ করে রাজধানী বাগদাদে সমবেত হয় সর্বস্তরের মানুষ। অস্ত্র নেড়ে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে উদযাপন করেন তারা। এই বিজয়ের জন্য তেহরানকে অভিনন্দন জানাতে চাই। তারা শহীদদের রক্তের প্রতিশোধ নিয়েছে। আল কুদসকে ইহুদিদের কবল থেকে মুক্ত না করা পর্যন্ত আমরা তাদের জন্য লড়ে যাব। ইসরায়েলে ইরানের হামলার জেরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরেক দেশ বসনিয়াতেও। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের পর এবার ইসরায়েলে হামলা করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলের মূল ভূখণ্ডের বেশ কয়েকটি সামরিক স্থাপনা ও মিলিটারি পোস্ট টার্গেট করে রকেট ছোড়ে গোষ্ঠীটি। ব্যবহার করা হয় 3টি কুদস 5 ওয়েংড রকেট। বুধবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে বিষয়টি নিশ্চিত করে হুতি মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারে। দাবি, সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে রকেটগুলো। ধারণা, বেশ ক্ষয়ক্ষতি হয়েছে টার্গেটেড এলাকাগুলোতে। বক্তব্যে ইসরায়েল জুড়ে সামরিক অভিযান বৃদ্ধির হুঁশিয়ারিও দেন হুতি মুখপাত্র। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত ইসরায়েল লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতি। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের উপর নিষেধাজ্ঞা দিল ইসরায়েল। দেশটিতে প্রবেশ করতে পারবেন না তিনি। বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। বলেন, তেল আবিবে তেহরানের হামলার দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় গুতেরেসের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিযোগ, ব্যালিস্টিক মিসাইল হামলার পর মধ্যপ্রাচ্যের সহিংসতা বৃদ্ধির নিন্দা জানালেও ইরানের নাম উল্লেখ করেননি জাতিসংঘ মহাসচিব। যে ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে এই জঘন্য হামলা নিন্দা জানাতে পারে না, তার ইসরায়েলের মাটিতে পা রাখার অধিকার নেই বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে জাতিসংঘ মহাসচিবকে ইসরায়েল বিরোধী বলেও আখ্যা দেয় তেল আবিব। ইসরায়েলে হামলার ঘটনায় ফের অস্থিরতা বাড়তে পারে মধ্যপ্রাচ্যে। বিশ্ব রাজনীতির নতুন কোনো মেরুকরণ হলে তার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। এমন মূল্যায়ন করে বিশ্লেষকরা সরকারকে সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিচ্ছেন। বলছেন, বিবাদমান অঞ্চলে থাকা বাংলাদেশিদের সাথেও নিবিড় যোগাযোগ রাখতে হবে দূতাবাসগুলোকে। ইসরায়েলে একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ঝড় তুলেছে বিশ্ব কূটনীতিতে। মূলত হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহর হত্যার জন্যই ইরানের এই কঠোর প্রতিক্রিয়া বলে ধারণা। ইসরায়েলের গণমাধ্যম বলছে, ইরানের 180টি মিসাইলে হতাহত হয়নি তেমন। তারপরও নতুন করে যুদ্ধের সংখ্যা অনেকেরই। আর তাই ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব নিয়ে চলছে নানা সমীকরণ, হিসেব নিকেশ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরানের মিসাইল আয়রন ডোম দিয়ে ঠেকিয়ে দেয়ায় তেমন ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়নি ইসরায়েলকে। তবে ইসরায়েলের মিত্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র কি প্রতিক্রিয়া দেখায় সেটির দিকে তাকিয়ে পুরো বিশ্ব। যদিও ইরান দাবি করছে যে অনেকগুলো মিলিটারি ইনস্টলেশন, 3টা মিলিটারি ইনস্টলেশন তারা হিট করতে পেরেছে, বাট আমরা এটা কোনো প্রমাণ দেখিনি এই টিভি চ্যানেলগুলোতে, নিউজ চ্যানেলগুলোতে। বাট সব কিছুই ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করে এবং তারা কতদূর এই প্রতিশোধটা, রিটালিয়েশনটা কত শক্তিশালী হয়। আমার মনে হয় সেটার উপরে সব কিছু নির্ভর করবে। ইরান ইসরায়েলের এই টানাপোড়েনে আদৌ দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা তা নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও। তবে নতুন করে যুদ্ধ হলে তার প্রভাব পড়বে অন্যান্য দেশেও। ইরান সংযুক্ত হওয়ার বিপদটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ইসরায়েলকে প্রোটেকশন বা সমর্থন দিচ্ছে। তো তার অর্থ দাঁড়াচ্ছে যে এই এলাকায় বড় ধরনের একটা রিজিওনাল বা আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। যুদ্ধ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যে যেটুকু ভয়েস রেজ করা যায় সেটুকু আমরা রেজ করতে পারি। কর্মী ভাইরা যারা আছে, ভাই বোনরা যারা আছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে মিশনগুলোকে আমরা নির্দেশ পাঠাতে পারি। বিশ্লেষকরা মনে করছেন, নতুন কোনো মেরুকরণ হলে মধ্যপ্রাচ্যের উত্তেজনার বলি হতে পারে বাংলাদেশও। বিশেষ করে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ঝুঁকির মাত্রা অনেক বেশি। এই পোলারাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের বৈদেশিক নীতিতে নিশ্চিতভাবে একটু প্রেসার আসবে
তবে ইমিডিয়েট ক্ষেত্রে যদি প্রেসার আসে, সেই প্রেসারের জায়গাটা হবে জ্বালানি ক্ষেত্র। আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে এক ধরনের স্টেটমেন্ট যাওয়া যে সকল পক্ষের মধ্যে শান্তি এবং সকল পক্ষের মধ্যে রিস্ট্রেইন জরুরি, এবং সেটা যে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ, এটা আমার মনে হয় বাংলাদেশ সরকারের স্টেটমেন্টে থাকা উচিত। চলমান পরিস্থিতিতে সতর্ক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি দেশগুলোতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শনিবার থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার, একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। প্রেস সচিব বলেন, 2 থেকে 3 দিনের মধ্যে পূর্ণাঙ্গ 6 সংস্কার কমিশন গঠন হবে। মূলত সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে তাদের অবহিত করা হবে। শফিকুল আলম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে, নেওয়া হবে তাদের পরামর্শ। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে 3য় দফায় এই আলোচনা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং পরে তাদের পরামর্শ নেওয়া হবে। বেক্সিমকো সহ আলোচিত 7 কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় এবং উপহার হিসেবে স্থানান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। কোম্পানিগুলো হলো বসুন্ধরা, ওরিয়ন, সামিট, বেক্সিমকো, এস আলম, নাসা গ্রুপ এবং ফিনান্সিয়াল সার্ভিস নগদ হিসেবে পরিচিত থার্ড ওয়েভ টেকনোলজিস। রোববার রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর নিবন্ধকের কাছে পাঠানো হয়েছে। বলা হয়, আয়কর আইন অনুসারে এনবিআর কর ফাঁকি রোধে সম্পত্তির অন্তর্বর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোকের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে। জনস্বার্থে এসব কোম্পানির শেয়ার স্থানান্তর অবিলম্বে স্থগিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়, এই কোম্পানিগুলোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ সহ আর্থিক অনিয়মের বিষয়ে গুরুতর অভিযোগ রয়েছে। বেক্সিমকো শেয়ার কারসাজিতে বিও হিসাবের আড়ালে প্রকৃত সুবিধাভোগীদের খুঁজে বের করা জরুরি। পরপর 2 বছর এমন কারসাজি করে দাম বাড়ানোর ঘটনায় বেক্সিমকো কর্তৃপক্ষের দায়ও তদন্ত করার পরামর্শ বিশ্লেষকদের। প্রাথমিকভাবে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 428 কোটি টাকা জরিমানার ঘটনাকে ইতিবাচক বলছেন তারা। এতে আর্থিক খাতের অপরাধীরা সতর্ক হবে বলে আশা করেন বিশ্লেষকরা। বেক্সিমকোর শেয়ার কারসাজি করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। বিএসইসির আইন লঙ্ঘন করে অনৈতিক মুনাফা করে তারা। তদন্তে ধরা পড়েছে চক্রটি একাধিক ব্রোকারেজ হাউজে বিও হিসাব খুলে দাম বাড়ায় শেয়ারের। প্রতিবেদনের উপর ভিত্তি করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় নিয়ন্ত্রক সংস্থা। 4 জনকে জরিমানা করা হয় 244 কোটি টাকা। সবচেয়ে বেশি 125 কোটি টাকা জরিমানা হয় মুশফিকুর রহমানের। একই অপরাধে 5 প্রতিষ্ঠানের জরিমানা 184 কোটি টাকা। সবচেয়ে বেশি দায় পড়েছে ক্রিসেন্ট লিমিটেড এবং এআরটি ইন্টারন্যাশনালের। আমার মনে হয় যে নিয়ন্ত্রক সংস্থা বাজারে একটা বার্তা দিতে চেয়েছে যে তারা কোনো রকমের কারসাজি সহ্য করবে না এবং তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এটা মার্কেটে একটা স্ট্রং মেসেজ ক্যারি করবে। এরকম আপনার একটা এক্সাম্পলারি পানিশমেন্ট দিয়ে বাজারে একটা বার্তা দিতে চায় যে এখানে দুষ্টদের লালন পালন হবে না, তাহলে সেটা কিন্তু বাজারের জন্য দীর্ঘমেয়াদে ভালো ফল আসবে। 2021 সালে প্রথম দফায় ঘটে কারসাজি। পরের বছর 2022 সালেও অপকর্ম করে চক্রটি। এর মাধ্যমে পৌনে 500 কোটি টাকা হাতিয়ে নেন পুঁজিবাজার থেকে। বিশ্লেষকরা বলছেন, প্রকৃত বিও হিসাবের আড়ালে প্রকৃত সুবিধাভোগী কারা তা খুঁজে বের করা জরুরি। যেসব পার্টিকে এখানে পেনালাইজ করা হয়েছে তারাই প্রকৃত দোষী কিনা এবং তাদেরকে যেভাবে নির্ধারণ করা হয়েছে এই পন্থাটা ঠিকঠাক আছে কিনা, কারণ এটা নিয়ে পরবর্তীতে যেন প্রশ্ন না উঠে বা উচ্চতর আদালতে গেলে এটাকে যেন সাস্টেইন করানো যায়, এজন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার একটা প্রয়োজন আছে। যদি পেনাল্টি হিউজ করেন
এই লোকগুলোকে যাদের নাম ব্যবহার করা হয়েছে, এবং যদি এমন হয় যে তাদের আসলে তেমন কোনো অস্তিত্ব নাই, তারা নাম জানা জানা লোক, তাহলে কিন্তু আপনার যে পেনাল্টি করলেন এটা কার্যকর হবে না। সুতরাং আপনাকে এটা অনেক তদন্তের প্রয়োজন এবং খুঁজে বের করতে হবে এই মূল কারসাজির নায়কটা কে। শেয়ার কারসাজিতে বেক্সিমকো কর্তৃপক্ষের কোনো দায় আছে কিনা তা খুঁজে দেখার পরামর্শ বিশ্লেষকদের। যে সমস্ত কোম্পানি নিয়ে কারসাজি হচ্ছে তাদের যারা মালিক পক্ষ বা বোর্ড অফ ডাইরেক্টরস যারা আছে তাদের কিছু সহযোগিতা নিয়ে হয়তো কারসাজিটা হয়। সুতরাং সেখানে কোনো ইনভলভমেন্ট আছে কিনা সেটাও ভালোভাবে খুঁজে দেখা উচিত। যে বেক্সিমকোর কথা বলা হচ্ছে এরা তো দীর্ঘদিন যাবৎ শেয়ার মার্কেটের কারসাজিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে না পারলে পুঁজিবাজারে কারসাজি বন্ধ হবে না বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদি, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী ও সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত। ছাত্র জনতার আন্দোলন দমাতেই 4 জন জড়িত বলে মামলার শুনানিতে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। যাত্রাবাড়ী থানার ইমন হোসেন হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আর আদাবর থানায় রুবেল হত্যা মামলায় খুলনা 4 আসনের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শিদির হয়েছে 2 দিনের রিমান্ড। এছাড়া পল্টন থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরীর 4 দিন ও সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই 4 জনকে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ। কামাল আব্দুল নাসের, আপনারা জানেন যে ছাত্র বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের সময় আপনারা জানেন যে শাহবাগে এই আন্দোলনের পক্ষে যারা আমাদের চলচ্চিত্র এবং নাট্য জগতে যারা জড়িত যে ভাই বোনরা অংশগ্রহণ করেছিল, তাদের বিরুদ্ধে সরকারের মদতপুষ্ট যারা তারা সেখানে আক্রমণ করে। রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলায় আসামি করা হচ্ছে বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। ডক্টর কামাল নাসের চৌধুরীকে পল্টন থানার একটি মামলায় 10 দিন রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা আদালতে শুনানি করেছি, তার জামিন প্রার্থনা করেছি। সাবেক সচিব মেজবাউদ্দিন সাহেব, যিনি অফিসার্স ক্লাবের 3 বার নির্বাচিত ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন, তাকে পল্টন থানার 2 বছর আগের একটি মামলায় তাকে ধরানো হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে পৃথক 2 মামলায় 7 দিন রিমান্ড দিয়েছে আদালত। নবাবগঞ্জ ও দোহার থানার বিস্ফোরক ও হত্যা চেষ্টার 2 মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করেন। যেহেতু সেই 1 নম্বর আসামি এবং তার প্রত্যক্ষ সহযোগিতা এবং অর্থে এই ধরনের আন্দোলনের বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকাল 7:15টার দিকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে হাজির করা হয়। বিচারক বক্তব্য শুনে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতরাতে চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এই সময় তার কাছ থেকে 26,200 মার্কিন ডলার, 2,100 সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি 10 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। একরামুলের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় একটি হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ মামলা, কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা ও সোনাইমুড়ি থানায় একটি হত্যা মামলা সহ মোট 4টি মামলা রয়েছে। সরকারি চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি অবশ্যই করা উচিত বলে মন্তব্য করেছেন এই সংক্রান্ত সরকার গঠিত কমিটির চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে যোগ দিয়ে আন্দোলনকারীরা বলেছেন, কমিটি তাদের দাবির কথা শুনেছে, তাই প্রতিবেদন দেখে পরবর্তী সিদ্ধান্ত। সকালে সচিবালয়ে মিটিং করতে আসে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারীরা। আন্দোলন সমন্বয়কারীদের মধ্য থেকে 7 সদস্যের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন সরকার গঠিত কমিটি। সরকারি চাকরিতে বয়স বৃদ্ধিজনিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের 5 সদস্যের কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন জনপ্রশাসন সংস্কারে গঠিত কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী।
এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না, তবে তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে আমেরিকায় তো কোনো বয়সই নেই চাকরি প্রবেশের, অন্যান্য জায়গায় পার্শ্ববর্তী দেশগুলোতে অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে, বিভিন্ন সময় হয়েছে। কাজে আমরা এতদিন পিছিয়ে ছিলাম, এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সব কিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আন্দোলনকারীরা কমিটির সামনে তাদের দাবিগুলো তুলে ধরেন। কমিটির কাজে সন্তোষ জানিয়ে প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা জানান তারা। আমাদের যে দাবি যৌক্তিক, এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন। আমরা স্যারকে দাবি জানিয়েছি, স্যার এমন একটি সুন্দরভাবে সমাধানের পথ বেছে নেবেন যাতে আন্দোলন মাঠে থেকে না যায়। 7 কার্য দিবস মধ্যে যে প্রতিবেদনটা আসবে, প্রতিবেদন অনুযায়ী আমাদের অবস্থান আমরা জানাব। আজ প্রথম কার্যদিবস পার করল পর্যালোচনা কমিটি। আগামী 6 কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে এই কমিটি। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। আজ শুভ মহালয়া। শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। ভোর থেকেই মন্দিরে মন্দিরে চলে দেবীকে আবাহনের বন্দনা। ছিল চণ্ডীপাঠ, যজ্ঞ আর তর্পণ প্রদানের মতো শুদ্ধাচার। ভক্তদের আশা দেবীর আগমনের মধ্য দিয়ে পৃথিবী থেকে দূর হবে অশুভ সব শক্তি। শঙ্খ ও কাঁসার ধ্বনি জানান দিচ্ছে মর্তলোকে দেবী দুর্গার আগমনে। অবসান ঘটল সনাতন ধর্মাবলম্বীদের 1 বছরের অপেক্ষার। শুরু হলো দুর্গোৎসবের ক্ষণগণনা। পুরাণ মতে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা লগ্নেই মহালয়া। ভক্তদের বিশ্বাস দেবী দুর্গা তাদের প্রধান আশ্রয়। তাই বন্দনা ও চণ্ডীপাঠে শুরু হয় মহালয়ার ভোর। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ছিল সাংস্কৃতিক নানা আয়োজন। একই সাথে শাস্ত্রমতে তিল তর্পণ, ঘট স্থাপন আর পূজা অর্চনা করা হয়। তর্পণ, চণ্ডীপাঠ, তারপরে দেবীর যে আগমন বার্তা, এইটা দিয়েই আসলে মানে শরতের যে একটা আভাস এটা দিয়ে বোঝা যায় আর কি। সকাল 9:30টায় ঢাকেশ্বরী মন্দিরের বেলতলায় শুরু হয় পূজার মূল আচার। বেলপাতা, ফুল এবং ফলের সমাহারের মাধ্যমে ভক্তরা করেন আরাধনা। 6 দিন পর শুরু হবে দুর্গোৎসব। আমরা একটা আতঙ্কের মধ্যে আছে, আমরা হিন্দু, আমাদের উপর একটু বেশি সবসময় চাপ পড়ে থাকে। অল ওভার পুজোর প্রস্তুতি ভালোই, এখন বাদ বাকিটা দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করছে পুজোর অবস্থা কেমন হয়। উৎসবমুখর পরিবেশেও রয়েছে নিরাপত্তার শঙ্কা। সব দূরে ঠেলে মঙ্গলেরই জয় হবে, এমনই বিশ্বাস ভক্তদের। আজ রাত 9:30টায় শেষ হবে আমাদের কৃষ্ণপক্ষের শেষ দিন, অর্থাৎ আজকে যে মহালয়া, সেই মহালয়ার সময়। পূজা শেষে শুরু হয় যজ্ঞ। সমবেত ভক্তরা অংশ নেন অঞ্জলি দানে। এবছর দেবী দুর্গা মর্তে আসবেন দোলা বা পালকিতে, আর বিদায় নেবেন ঘটক বা ঘোড়ায় চড়ে। শাস্ত্র অনুযায়ী এই 2 বাহনই সমাজের জন্য বয়ে আনে অশনি সংকেত। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার দায়ে এবার দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। একই সাথে বিচার দাবি করা হয়েছে 14 দলীয় জোটেরও। চিফ প্রসিকিউটর জানান, বিদ্যমান আইনে কোনো দলের বিরুদ্ধেও বিচার করতে বাধা নেই। এদিন 5 আগস্ট চানখারপুলে পুলিশের গুলিতে নিহত 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে ট্রাইব্যুনালে। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। কিশোর বাচ্চাটা
নিজেকে আর আটকায় না রাখতে পেরে আমাদের কথা অমান্য করে ঘর থেকে বের হয়ে গেছে, একটা চিঠি লিখে যে মা আমি আন্দোলনে যাচ্ছি, যদি বেঁচে ফিরি তো ফিরলাম, আর যদি না ফিরি কষ্ট পায়ও না তোমরা। যে এই যে ঘরে বসে এই যে জিনিসগুলা কষ্ট করে দেখার চাইতে ওই রাস্তায় নেমে গুলি খেয়ে মৃত্যুটা ওর জন্য বেশি সহজ ছিল। শাহরিয়ার খান আনাসের মা ছেলে হত্যার বিচার চাইতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। বলেন, সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় যারা টার্গেট শুট করে তার কিশোর সন্তানকে হত্যা করেছে, তিনি সে হত্যাকারী ও নির্দেশদাতার বিচার চান। যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা, এই প্রত্যেকের সাজাটা চাই। এদিন আইসিটিতে আরও একটি অভিযোগ করেন রাজনৈতিক দল এনডিএম-এর প্রধান ববি হাজ্জাজ। গণভবনে 19 জুলাই 14 দলের বৈঠকের সূত্র ধরে তার অভিযোগ, জুলাই গণহত্যার দায় আওয়ামী লীগের পাশাপাশি 14 দলেরও। 14 দলের বৈঠকের মাধ্যমে তারা ওই ডিসিশনে আসেন যে ওনারা কারফিউ জারি করবেন এবং এই কারফিউতে ওনারা দেখা মাত্র গুলি করার অর্ডার জানান। সবশেষ দুটি অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের প্রধান কৌশলী বলেন, বিদ্যমান আইনে কোনো দলের বিরুদ্ধে বিচার করতে বাধা নেই, তবে শাস্তি কি হবে তা নির্ধারণ করতে আইন সংস্কারের প্রয়োজন হতে পারে। বিচার যে করা যাবে সেটা কিন্তু বিদ্যমান আইনে রয়ে গেছে, যেমন দলের বিচার করা যাবে এটা আছে, কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে, কিন্তু সেক্ষেত্রে তদন্ত চলা বা বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো আইনগত বাধা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জুলাই গণহত্যার বিচার দাবিতে 51টি অভিযোগ দায়ের হয়েছে, যার মধ্যে প্রসিকিউশনে 35 আর তদন্ত সংস্থায় 16টি। প্রায় সবগুলোরই প্রধান আসামি শেখ হাসিনা। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। সেনাবাহিনীর আশ্বাসে অবশেষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল এলাকায় অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনরত পোশাক শ্রমিকরা। দুপুর থেকে শুরু হয়েছে যান চলাচল। বকেয়া বেতন সহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা সোমবার সকাল থেকে বাইপাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে। এদিকে গাজীপুরের ভোগড়ায় সড়ক অবরোধ করে পোশাক কারখানায় চাকরি প্রত্যাশী যুবকরা। নিরাপত্তাজনিত কারণে অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। 52 ঘন্টা পর সচল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর চন্দ্রা অংশ। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল শুরু হয়, স্বস্তি ফিরেছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাঝে। এক জায়গায় বসা, কোনো দিক লড়াচড়াও করতে পারি নাই, ঠিকমতো ঘুমাইতে পারি নাই, খাওয়া দাওয়া করতে পারি নাই। রাস্তাটা খুলছে, আমাদের জন্য খুবই উপকার হয়েছে, ভালো হয়েছে। রাস্তা খুলছে, আল্লাহর রহমতে অনেক খুশি হয়েছি, আমি সব জায়গায় যেতে পারবো। লে অফ থাকা বার্ডস গ্রুপের 4টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন সহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে সোমবার সকাল থেকে বাইপাইল এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে রাজধানীর সাথে উত্তরাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। যানজট ছড়িয়ে পড়ায় বিকল্প সড়কেও দেখা দেয় দুর্ভোগ। সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের দাবি মেনে নেয়ার ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে যান আন্দোলনরতরা। যেহেতু সেনাবাহিনী আমাদেরকে আশ্বাস দিছে, আমরা সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। সেনাবাহিনী আমাদের আশ্বাস দিচ্ছে এবং কি ঘন্টা 3 আগে এমডি সাহেবের চেয়ারম্যান স্যারের ধরা হয়েছে। যখন এরা আশ্বাস দিছে, হ্যাঁ আমরা খুশি, যখন টাকা পাবো তখন আমরা পুরো খুশি। সবাই মিলে অনেক প্রচেষ্টা করে আমরা আজকে যানজটটা সরাতে পেরেছি এবং এই মুহূর্তে গাড়ি চলমান রয়েছে। দেনার যেগুলো আছে 1 মাসের বেতন সহ আরও যে পাওনাগুলো আছে সেগুলো দ্রুতই মালিক পক্ষ দেওয়া হবে। এদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় দফায় দফায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক কারখানায় চাকরি প্রত্যাশী যুবকরা। তারা নারী শ্রমিকদের সমসংখ্যক নিয়োগের দাবি জানায়। এক পর্যায়ে এই বিক্ষোভে যোগ দেয় গার্মেন্টসের চাকরিচ্যুত কর্মীরাও। ছেলে নিয়োগ বন্ধ, ঠিক আছে, মেয়েদের নাই, অসংখ্য মেয়ে নাই, ছেলেদের কোনো নিয়োগ নাই। আমাদের ছেলেরা চাকরি পাচ্ছে না, কাজ জানা সত্য, ঠিক আছে। আমাদের শুধু একটাই দাবি, ছেলেদের মেয়েদের সবাই সমান অধিকার চাকরি হবে, এটা আমাদের শুধু দাবি। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে গিয়ে ভাঙচুর চালায়। পরে সেনাবাহিনীর টহল টিম ধাওয়া দিলে সরে যায় তারা। নিরাপত্তাজনিত কারণে গাজীপুরের অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ।